বিনিয়োগের সব ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি খাত হলেও এর বাইরে আরও অনেক রপ্তানি শিল্প রয়েছে, যেগুলোর সম্ভাবনাও কোনো অংশে কম নয়। কোনো একটি খাতের উপর নির্ভর না করে সরকারের রপ্তানি বহুমুখীকরণের উপর নজর দেওয়া উচিত মনে করেন বিশেষজ্ঞরা। আর সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে অন্যতম আইটি বা তথ্য প্রযুক্তি খাত। এই খাতে কাজে লাগিয়ে কিভাবে তৈরি করা যায় আরও কর্মসংস্থান, তাই আমরা জানার চেষ্টা করব আজকের আলোচনায়। আর তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি জনাব মুস্তফা জব্বার এবং আইটি বিশেষজ্ঞ ও পিপলস অ্যান্ড টেক এর ফাউন্ডার এবং সিইও আবু বকর হানিফ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। জব্বার ভাই, আপনাকে দিয়ে আমাদের অনুষ্ঠানের সম্ভাবনা সূত্রপাত ঘটাতে চাচ্ছি। আপনি যেহেতু আইটির লোক, আইটি নিয়ে অনেক গবেষণা করেছেন এবং বাংলাদেশের একজন পপুলার বললেই চলে আপনাকে। যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, আইটি সেক্টরের বর্তমান অবস্থা কেমন বলে আপনি মনে করেন? দেখেন, আমাদের জন্য একটা বড় ধরনের ব্রেক থ্রু ছিল আমরা যখন 2009 সালে এই সরকার আসে, তখন থেকে তারা ডিজিটাল বাংলাদেশ স্লোগানটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। সো এই স্লোগানটা ইটসেলফ একটা বড় ধরনের অর্জন, কারণ আমাদের যে অ্যাওয়ারনেসটা দরকার ছিল ওই স্লোগানের মধ্য দিয়ে আমরা অর্জন করতে সক্ষম হয়েছে। এবং খুব সত্যি কথা সেটি হচ্ছে গত 5 বছরে আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার এবং প্রয়োগের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। আমি বিশেষ করে সাধারণ মানুষের সাথে সম্পর্কটা খুব দৃঢ় হয়েছে। 2-3টি জায়গায় লক্ষ্য করলে বুঝতে পারবেন। যেমন ধরেন 2008-এ আমাদের ইন্টারনেট ব্যবহারকারী ছিল মাত্র 12 লক্ষ, এখন এটা প্রায় 4.5 কোটি। একটা হিউজ পরিবর্তন হয়েছে। আমাদের মোবাইল ব্যবহারকারী ছিল 4.5 কোটির মতন, এখন এটা 11.5 কোটির মতন। সবচেয়ে বড় যে জায়গাটায় আমাদের পরিবর্তনটা হয়েছে সেটি হচ্ছে মোবাইল টেকনোলজিতে। এই মোবাইল টেকনোলজির ব্যবহারটা এত বিস্তৃত হয়েছে এবং এত ব্যাপকভাবে সাধারণ মানুষ ব্যবহার করছে, যেটি এর আগে আসলে কল্পনা করাই প্রায় দুরূহ ছিল। মোবাইল ব্যাংকিং খাতে আমাদের অগ্রগতি অসাধারণ। আমি মনে করি যে এটি পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি অর্জন আমাদের জন্য, কারণ আমাদের 1 কোটির উপরে মোবাইল অ্যাকাউন্টস তৈরি হয়েছে গত এই কয়েক বছরের ভিতরে। প্রতিদিন 330 কোটি টাকা লেনদেন হয় শুধুমাত্র মোবাইল ব্যাংকিংয়ের উপরে। কয়েকদিন আগে পত্রিকায় দেখে থাকবেন যে ঢাকা শহরের যে রিক্সাওয়ালারা যে দিনের পর দিন অপেক্ষা করত, মধ্যস্বত্বভোগীকে ব্যবহার করত, কখনো ডাকযোগে মানি অর্ডারে পাঠাতো অথবা টেলিগ্রাম করত, সেই টাকা সে তাৎক্ষণিকভাবে পাঠায় এবং এদের প্রায় 76% এই মোবাইল ব্যাংকিং ব্যবহার করে। আপনি যদি অন্য দিক থেকে দেখেন তাহলে গত বছর আমাদের সফটওয়্যার রপ্তানি খাতে একটু প্রবৃদ্ধি হয়েছে। তবে বিষয় সেটি হচ্ছে যে অগ্রগতিটা আমরা রপ্তানি খাতে চাইছিলাম, এটার ক্ষেত্রে সেই ধরনের পরিবর্তনগুলো এখনো পর্যন্ত কেন হচ্ছে না? কেন? অনেকগুলো কারণ। আমরা ধরেন, আমি যদি বলি 1964 সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার আসছে, 50 বছর আমরা পার করছি। এর মধ্যে অন্তত পক্ষে 80-র দশকের মাঝামাঝি সময়কাল থেকে আমাদের একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। আমরা কম্পিউটার ব্যবহার করা শুরু করেছি, মুদ্রণ প্রকাশনায় প্রথম ব্যবহৃত হয়েছে, এখন সকল কিছুতেই আমরা ব্যবহার করি। 97 সালে শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন, তখন একটা টাস্ক ফোর্স তৈরি করেছিলেন যার দায়িত্ব ছিল হাউ টু এক্সপোর্ট সফটওয়্যার, আমরা কেমন করে করতে পারবো তার সম্পর্কে রিকমেন্ডেশন দেওয়ার জন্য। ডক্টর জামিলুর রেজা চৌধুরী এটার চেয়ারম্যান ছিলেন, আমিও তার মেম্বার ছিলাম এবং সেখানে আমরা 45টা সুপারিশ পেশ করেছিলাম। সেই সুপারিশের অনেকগুলো তখন বাস্তবায়ন হয়েছিল, কিন্তু 2001-এর পরে আবার একটু স্থবিরতা দেখা দেয়। আচ্ছা, আমরা স্থবিরতার জায়গাটাই আপনার কাছে আলোচনা করব। আমি হানিফ ভাই যুক্তরাষ্ট্রে আছেন দীর্ঘদিন যাবত, প্রায় 20 বছর ধরে আপনি যুক্তরাষ্ট্রে আছেন এবং সেইখানে আপনি আইটি সেক্টর নিয়ে কাজ করছেন। মানব উন্নয়নে আপনারা সেইখানে কি ধরনের কাজ করছেন? বেসিক্যালি ওখানে যে কোনো একজন স্টুডেন্ট যখন এডুকেশন, যেমন কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার করে বা মাস্টার্স করে, বেসিক্যালি তারা নলেজ আহরণ করে, কিন্তু জব করতে গেলে সেখানে নলেজ, স্কিলস এবং এক্সপিরিয়েন্স দরকার হয়। ফলত যে কেউকেই জব খুঁজতে হয় এন্ট্রি লেভেলের,
এখন এন্ট্রি লেভেলের জব হয়তো $40,000 ইয়ারলি ইনকাম করে। টু গেট টু $100,000 দে নিড টু ওয়ার্ক অ্যাটলিস্ট 6 to 7 years। আমরা সেই জায়গাটাতে কাজ করছি, যারা হয়তো জব পাচ্ছে না, হোপ হারিয়ে ফেলেছে, অড জব করছে, অথবা বাংলাদেশ থেকে গিয়েছে অন্যান্য সাবজেক্টে, নন আইটি পিপল যারা ওখানে গিয়েছে অড জব করছে, ওনাদেরকে আমরা 4 মান্থসের একটা ট্রেনিং দিয়ে সেখানে স্কিল ডেভেলপ করে রিয়েল টাইম প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে যেই কাজটা কাজে গিয়ে করবে সেই কাজটা আমরা ওখানে রেপ্লিকা তৈরি করি, এরপরে ওদেরকে আমরা জব প্রোভাইড করি। এইভাবে প্রায় 3,000 পিপলকে চাকরি দিয়েছি, যারা এখন ফরচুন 100 কোম্পানিগুলোতে বাংলাদেশিদের অনেক ভিজিবিলিটি বেড়েছে। তো স্কিল ডেভেলপমেন্টটা বেশ ইম্পর্টেন্ট, এবং সেই কারণে আমরা এখানেও বাংলাদেশেও ওটার একটা উদ্যোগ নিয়েছি আর কি। আমাকে একটু যদি আমার প্রশ্ন আছে, বাংলাদেশের ছেলেমেয়েরা আমেরিকায় যায় আর জব থেকে তাকে আপনি ট্রান্সফর্ম করেন, আমাদের যে নর্মাল সাধারণ শিক্ষায় শিক্ষিত, বিএ পাস করছে, কমার্সে পড়াশোনা করছে, এইসব ছেলেপেলেদেরকে কি আপনারা আইটির জন্য প্রস্তুত করতে পারেন? জি স্যার, যদি বেসিক লেভেল অফ কম্পিউটিং যদি থাকে, যদি বেসিক নলেজ, বেসিক লেভেল মানে কি? কম্পিউটার অন করতে পারে, জাস্ট একটু ওয়ার্ড এক্সেল এগুলো জানতে পারে, এটুকু যদি পারে, এইটুকু যদি জানে, ইংরেজি যদি বুঝে এবং ইংরেজি যদি পড়তে জানে, তাদেরকে আমরা এটা লাইভ অনলাইন ট্রেনিং এর মাধ্যমে এবং ফিজিক্যাল ট্রেনিং এর মাধ্যমে, রিয়েল টাইম প্রজেক্ট ওরিয়েন্টেড ট্রেনিং এর মাধ্যমে ওদেরকে আমরা প্রস্তুত করতে পারি। কি ধরনের কাজে পারেন এটা? মূলত সফটওয়্যার টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, এবং কোনো ক্ষেত্রে যাদের টেকনোলজি জ্ঞান আছে বা টেকনিক্যাল নলেজ আছে তাদেরকে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনে আমরা ট্রেনিং দিয়ে থাকি। যারা এক্সপার্ট তাদেরকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালে দিয়ে থাকি। বাট সফটওয়্যার টেস্টিংটাই মূলত সেখানে হাউসওয়াইফ আছে যারা ট্যাক্সি ড্রাইভ করে, তারপরে রেস্টুরেন্ট ওয়ার্কার, তাদেরকে আমরা সেই ট্রেনিংটা দিয়ে থাকি। সফটওয়্যার টেস্টিং এর এই কাজগুলোতে কি আপনি ধরেন একেবারে সাধারণ শিক্ষিত এদেরকে নিয়োগ করা সম্ভব? আমরা দিয়েছি স্যার, প্রায় 3,000 পিপলের মধ্যে মিনিমাম 2,000 পিপল নন আইটি পিপল। আচ্ছা জব্বার ভাই তার আলোচনায় একটি কথা বলছিল যে আমরা আইটি রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা আহরণ করতে পারি, আমেরিকার বাজারে কি আমাদের সেই সম্ভাবনা আছে কিনা? যদিও আমরা শুনেছি আইটি উপদেষ্টা আমাদের যে আছে সজীব ওয়াজেদ জয়, সে কিন্তু অলরেডি এরকম একটা রপ্তানির কথা কিন্তু ঘোষণা করেছে। অবশ্যই রপ্তানি তো অবশ্যই করা যায়, আবার এই দেশে বসেও কাজ করা যায়। যেমন আপনি ফ্রিল্যান্সিং বলেন, আউটসোর্সিং বলেন, আপনি যদি কম্পেয়ার করে, সঠিক তথ্যটা আমার জানা নাই, বা সেই প্রতিযোগিতামূলক বাজারে আমরা কি টিকে থাকতে পারবো বা আমাদের জন্য কি ভালো হবে কিনা? আমি কিন্তু ওনার কাছ থেকে এটাই জানতে চেয়েছিলাম, বিকজ বাংলাদেশের ছেলেরা আমেরিকায় গিয়ে যদি স্কিলড হতে পারে তাহলে বাংলাদেশেও এটা হতে পারে। স্যার আমি তার মানে এটা হচ্ছে, আমি জাস্ট অ্যাড করি, সেটা হচ্ছে যে উনি যদি আমাদের নর্মাল বিএ পাস ছেলেটাকে আমেরিকায় প্রশিক্ষণ দিয়ে তাকে আইটির কোনো জবে দিতে পারেন, ওই লোকটি কিন্তু বাংলাদেশে বসে কাজ করতে পারে। এবং এই শুধুমাত্র বিষয়টা যেটা দাঁড়ায় আমাদের, সেইটা হচ্ছে যে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, সার্টিফিকেট অর্জন করছে, কিন্তু সত্যিকার অর্থেই দক্ষতা অর্জন করে না, এটা কোনো ক্ষেত্রেই করে না। এরা ইভেন একেবারে কম্পিউটার সায়েন্স পাশ করে এসছে, আমার কোম্পানিতে চাকরি করতে আসে, তারে হয়তো 1 বছর 2 বছর আমার বসায় বসায় শিখাইতে হয়, রিয়েল টাইম কাজ করাতে হয়, দেন সে দক্ষ হয়ে ওঠে। এটি আমি জানতে চেয়েছিলাম যে তাহলে আমাদের ছেলে মেয়েরা আমেরিকায় গিয়ে পারছে, আমরা এই কাজটা যদি বাংলাদেশে বসে করতে পারি, ওইটাই রপ্তানি হয়। সেটাই বলছি, একটা উদাহরণ দিলে বলছি, যারা ইন্ডিয়া আইআইটি থেকে পাশ করা 7, 8, 10 বছর কম্পিউটারের কাজ করেছে, এক্সপিরিয়েন্স নিয়ে H1B-তে আমেরিকাতে গিয়েছে, আমি যাদেরকে পড়াই তারা সেই লেভেলে কাজ করছে, কোনো ক্ষেত্রে ওখানে লিড করছে, তাহলে অনেক ট্যালেন্ট। যারা ইন্টারমিডিয়েট পাশ করে গেছে, এরকম অনেক লোক ডিবিতে গিয়েছে, তাদেরকে আমি পড়াশোনা করিয়ে প্রায় $80,000 $85,000 চাকরি দিয়েছি। যেখানে ব্যাচেলার মাস্টার্স করার পরে $40,000 দিয়ে শুরু করতে পারে, সে তাকে স্কিল ডেভেলপ করার পরে সে ওই লেভেলের জবটা করতে পেরেছে। ডেফিনেটলি সেই ট্যালেন্ট আছে, জাস্ট গাইড দরকার এবং কিভাবে প্রসিডিউরটা দরকার, ফলো আপ করাও দরকার, যে প্রপার গাইডেন্স পেলে ওরা অনেক ভালো করবে।
আমাদের প্র্যাকটিক্যালি আপনি যে প্র্যাকটিক্যালি আমরা যেহেতু রপ্তানিটা নিয়ে কথা বলছি, বাংলাদেশের কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার এখন একটি খাত বেসিক্যালি আমার লাইফ লাইন। যদি কোনোভাবে আমার পোশাক শিল্প কোনো না কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমার বিকল্প রপ্তানি কিন্তু ধারে কাছে কেউ নাই। মানে ফার্স্ট যিনি হচ্ছেন তিনি পাচ্ছেন 90, আর সেকেন্ড থার্ডের অবস্থা হচ্ছে 5-10-এর মধ্যে। সেই জায়গাটাতে আইটি একমাত্র জায়গা, যেই জায়গাটা আমার এর পাশাপাশি গিয়ে দাঁড়াতে পারে। এবং এই ক্ষেত্রে আইটির বিকাশে আপনি প্রতিবন্ধকতার কথা বলছেন। আমি বলছিলাম আমাদের এখানে যেটা হয়েছে, আমরা দীর্ঘদিন যাবৎ আইটি নিয়ে কেবলমাত্র জার্গন উচ্চারণ করেছি, বড় বড় শব্দ, বড় বড় বলি আমরা, হেই করেঙ্গা তেন করেঙ্গা, পার্টিকুলারলি রপ্তানির ক্ষেত্রে এই জায়গাটাতে খুব পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়নি। পরিকল্পিত পদক্ষেপের প্রথম যে জায়গাটি, সেই জায়গাটি মানুষ। এই জন্য বলছি যে আপনি আইটি রপ্তানি করতে গেলে একমাত্র উপাদান হচ্ছে মানুষ, যেটি আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়েছে। আমার দক্ষ মানব সম্পদ আছে। এখন কিন্তু ইচ্ছে করলে দুনিয়া বাংলাদেশ থেকে কাপড় না বানিয়ে কোথাও থেকে বানিয়ে নিয়ে বিকল্প তৈরি করতে পারবে না। এটা হচ্ছে মানুষের জন্য, কারণ এই মানুষগুলো তৈরি করতে অন্য যে কোনো দেশের 5 বছর বা 10 বছর লেগে যাবে। আমি যদি আইটিতে এই দক্ষ মানুষটা তৈরি করতে পারি, তাহলেই কিন্তু আমার ব্যাকবোনটা শক্ত হয়ে যায়। এবং দক্ষ মানুষটা তৈরি করার জন্য আমার খুব পরিকল্পিত পদক্ষেপ আমরা অতীতে নেইনি। না নেওয়ার ফলে যেটি দাঁড়িয়েছে, আমার শিক্ষা ব্যবস্থা থেকে সেই পরিমাণ দক্ষ লোক আসছে না, যে দক্ষ লোকগুলোকে আমি আসলে কাজে লাগাতে পারি। যেমন উনি বলছেন যে আমি একটা ছেলে বা মেয়েকে আমি $80,000 একটা আমেরিকার চাকরি জোগাড় করে দিতে পারি, তার বেসিক আইটি জানতে হবে। আমরা কেবল 2011 সালে স্কুলে আইটি বাধ্যতামূলক করেছি। এখন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, 6 থেকে 12 ক্লাস পর্যন্ত আমাদের এখন তথ্য প্রযুক্তি বাধ্যতামূলক। অর্থাৎ আপনি 5 বছর পরে গিয়ে আপনি এই জেনারেশনকে পাবেন, যে জেনারেশনের প্রত্যেক ছাত্রই বলবো হ্যাঁ আমি কম্পিউটার জানি। ওনার কাছে যদি পরীক্ষা দেয়, তাহলে ও পরীক্ষায় পাশ করবে, কারণ কম্পিউটারের বেসিক। আমরা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আলোচনা করব একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে এবার বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আলোচনায় ফিরব অতিথির সাথে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম আইটি খাতের সম্ভাবনা নিয়ে, আর এ বিষয়ে কথা বলছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি জনাব মুস্তফা জব্বার এবং আমেরিকান আইটি বিশেষজ্ঞ আবু হানিফ। জব্বার ভাই, আপনাকে দিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম। বিরতির পূর্বে আপনি আইটি সেক্টরের মানব সম্পদ নিয়ে আলোচনা করছিলেন। বেসিক্যালি আমি যে কথাটা বলছি না, আমরা আলোচনায় যেহেতু রপ্তানির সম্ভাবনাটা নিয়ে কথা বলেছি, তথ্য প্রযুক্তির রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর একমাত্র কাঁচামালের নাম মানুষ, মেধা, এবং এটি আমাদের প্রচুর আছে। এবং আপনি পরিসংখ্যান নিলে দেখবেন যে আমাদের দেশের জনসংখ্যার শতকরা 60% বয়স 30 বছরের নিচে। এইরকম সম্ভাবনাময় দেশ আসলে পৃথিবীতে খুব বিরল। ইউরোপ অথবা পশ্চিম প্রান্তের দেশগুলোতে এখন বয়স্ক মানুষের সংখ্যা বেশি, ইয়াংদের সংখ্যা কম। আমরা ঠিক উল্টোটাই আছে, ফলে আমাদের সম্ভাবনাটা খুব বেশি। আমাদের প্রবলেম যেটা হয়েছে, আমরা এত বছর যুদ্ধ করেছি লোকজনকে স্কুলে আনার জন্য, আমাদের ছেলে মেয়েরা স্কুলে আসতো না, এখন স্কুলে আনতে পারছি। এখন লড়াই করতে হচ্ছে, ড্রপ আউট হয় 3, 4, 5 পর্যন্ত পড়ে, তারপর আবার ঝইরা পড়ে, হাই স্কুল ক্রস করে না। আবার উচ্চশিক্ষা যেটা দেয়, সেই শিক্ষাটা কোনো মতে সার্টিফিকেট নিয়ে বেরোয়, তার জব প্লেসমেন্ট করা যায় না। এবং তাকে যদি আমি রিয়েল কর্মক্ষেত্রের দক্ষতা দিতে চাই, তার পেছনে যে সময়টা দিতে হয়, তথ্য প্রযুক্তি আমাদের অভিজ্ঞতাটা খুব ভয়ঙ্কর। আমি ইভেন কম্পিউটার সায়েন্স পাস করেছে এই ছেলে মেয়েদেরকে 1-2 বছর কাজ না শিখে আমি তাকে দিয়ে কাজ করাতে পারি না। এটি একটা প্রচণ্ড রকমের। আমি এই বিষয়টাই জানি হানিফ ভাইয়ের কাছে। হানিফ ভাই, আপনি তো আমেরিকাতে দেখা যাচ্ছে যে একটা ছেলে সাধারণ গ্রাজুয়েট করে গিয়েছে, তাদেরকে আপনারা ট্রেনিং দিচ্ছেন, ট্রেনিং দিয়ে ভালো একটা এমপ্লয়মেন্টের জেনারেশনের ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন। আপনি বাংলাদেশে এসেছেন একটা উদ্যোগ নিয়ে, আপনি কি উদ্যোগ নিয়ে এসেছেন? বেসিক্যালি স্যার যেটা বললেন যে স্কিলটা ইম্পর্টেন্ট। ব্যাচেলার মাস্টার্স করবে, নলেজ আহরণ করবে, কিন্তু স্কিলটা যদি ডেভেলপ না হয়, এক্সপিরিয়েন্স যদি গ্যাদার না করা হয়,
তাহলে এটা কখনোই সম্ভব না। আমি যেই পয়েন্টে কাজ করতে চাই সেটা হলো, একটা লোক যখন এখানে ব্যাচেলার করবে, তাকে যদি তার শেষ সময়ে অর্থাৎ শেষ সেমিস্টারে 5 মাস 6 মাসের যে সেমিস্টারটা আছে, ওই সেমিস্টারে যদি স্কিল ডেভেলপমেন্টের জন্য রিয়েল টাইম প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করার জন্য যদি কিছু শেখানো যায়, সে তখন এন্ট্রি লেভেল জব খুঁজবে না, সে তখন সিনিয়র লেভেল জব খুঁজবে। ফর এক্সাম্পল, এখানে যদি কেউ ব্যাচেলার করে 40,000 টাকা পার মান্থে হয়তো ঢুকলো, কিন্তু 1 লাখ টাকা ইনকাম করতে গেলে তার 5 হতে 6 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু যদি স্কিল ডেভেলপ করা যায়, সে 1 লাখ টাকা দিয়েই সম্ভব সে শুরু করতে পারবে। স্যার যেটা বললেন, তখন তার সময় নষ্ট হলো না, তাকে ট্রেন করতে হলো না, কারণ আপনি এখন লোক হায়ার করবেন, এখনই তাকে দিয়ে কাজ করাতে হবে, তো সেটা তো আপনি পাচ্ছেন না। তাহলে সেই জায়গাতে আপনি 5 বছর বাঁচিয়ে দিচ্ছি, যেটা হলো ইয়াং বয়সের 5 বছর বাঁচানো মানে সে অনেক কাজ করতে পারবে। এই কনসেপ্টটা নিয়ে আমাদের ইউনিভার্সিটিগুলোতে কাজ করা উচিত। আমি যেই কারণে এখানে আসছি, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি ওখানে যখন ইমিগ্রেন্ট হয়ে যায়, ব্যাচেলার, মাস্টার্স, ইভেন পিএইচডি এবং অনেক এক্সপিরিয়েন্স নিয়ে যখন যায়, তখন সে কাজ করতে পারে না, তাকে গ্যাস স্টেশনে কাজ করতে হয়, অড জব করতে হয়। তা আমি চাচ্ছি এই দেশে যদি আমি সেরকম এন্টিটি করি, যে অভিজ্ঞতা আমাদের আছে, 3000 পিপলকে আমরা আইটিতে নিয়ে আসছি, নন টেকনিক্যাল পিপলকে, তাদেরকে সেই অভিজ্ঞতার আলোকে যদি আমরা এখান থেকে তাদেরকে শিখাই, 3টা জিনিস হতে পারে। নাম্বার 1 হলো, যারা ইমিগ্রেন্ট হয়ে ওই দেশে যাবে, তাদেরকে বিমানবন্দর থেকে কাজে যোগদান করতে পারবে, তারা সেখানে গ্যাস স্টেশনে কাজ করতে হবে না, অড জব তাদেরকে ছুবে না। নাম্বার 2 হলো, প্রতি বছর 60,000 H1B যাচ্ছে, এমপ্লয়মেন্ট ভিসা যাচ্ছে। আমরা যদি সেই জায়গাটাতে কাজ করতে পারি, আমার কোম্পানি পিপল অ্যান্ড টেক সবসময় H1B অফার করে থাকে, তো আমরা সেখানে যদি কিছু লোককে, এখানে অনেক ট্যালেন্ট আছে, বাংলাদেশ অনেক সম্ভাবনাময় দেশ, সেখানে যদি আমরা সেই ট্যালেন্টগুলোকে, এক্সপিরিয়েন্স লোকগুলোকে যদি অপরচুনিটি দিই, তাহলে বাংলাদেশ থেকে ওখানে গিয়ে কন্ট্রিবিউট করতে পারবে, ওরা রেমিটেন্স আসতে পারবে। আজকে আমি 3000 পিপলকে যে চাকরি দিয়েছি, ওদের ইন অ্যাভারেজ বেতন হলো $100,000। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, $300 মিলিয়ন তারা প্রতি বছর ইনকাম করছে। আমরা যেহেতু ফার্স্ট জেনারেশন, তাহলে আমরা এখানে ইনভেস্ট করব, এখানে আত্মীয়স্বজনের জন্য টাকা পয়সা পাঠাবো, তাহলে যদি এর 20% আসে, $60 মিলিয়ন আর কামিং to this country each year because of one person's contribution, তাহলে এইভাবে যদি আমরা H1B-তে নিয়ে যেতে পারি, তারা ওখানে কন্ট্রিবিউট করতে পারবে। নাম্বার 3 হলো, অলমোস্ট $1 ট্রিলিয়ন মার্কেট প্রতি বছর, তাহলে সেখানে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি $80 বিলিয়ন ইনকাম করছে আউটসোর্সিং খাতে, আমরা সবে অতিক্রম করছে $100 মিলিয়ন। তো এখানে অনেক জায়গা আছে, এখানে যদি তাদেরকে সুন্দরভাবে রিয়েল টাইম প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে যদি শেখানো যায়, তাহলে এখানে কন্ট্রিবিউট করতে পারবে। 79 ইউনিভার্সিটি থেকে লোক প্রতি বছরে বের হচ্ছে, কিন্তু তারা কি করছে, তাদেরকে ইজিলি, স্যার যেটা বললেন, এদেরকে মানব সম্পদগুলোকে, আমাদের কোনো মিনারেলস নাই, তাহলে আমরা এই আমাদের মানবটাই হলো আমাদের জন্য অত্যন্ত মানে প্রোডাক্টিভ খাত, যেটাকে ইজিলি আমরা চতুর্থ স্তম্ভ হিসেবে দাঁড় করাতে পারি আইটিকে। 3টে স্তম্ভের উপরেই বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, আপনি জানেন, রেমিটেন্স, এগ্রিকালচার এবং কৃষি এবং আপনার গার্মেন্টস। সেখানে আমরা আইটিটাকে চতুর্থ স্তম্ভ হিসেবে দাঁড় করাতে পারে, ফলত আপনার মিডল ইনকামের দেশে রূপান্তরিত হতে খুব বেশি সময় লাগবে না। তো সেই জায়গাটাতে কাজ করার জন্য আমি এখানে আসছি, একটা ওয়ার্ডকে চেঞ্জ করতে, রিপ্লেস করতে অথবা সংযোজন করতে ডিকশনারিতে। আপনি যখন বুয়েট থেকে কেউ পাশ করে বা কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করে, সে যখন বাংলাদেশ থেকে চলে যায়, আমরা বলি যে ব্রেইন ড্রেন, কারণ সরকার তার জন্য সাবসিডি দিয়ে পড়াশোনা করেছে। আমাদের আলোচনা একেবারে শেষ, আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্নই থাকবে, সেটা হচ্ছে আইটির উন্নয়নে আপনি যদি যুব সমাজের উদ্দেশ্যে একটা পরামর্শ দেন। না, আমি একটি জিনিস যেটি বলবো সেটা হচ্ছে অত্যন্ত স্পষ্টভাবে, আমাদের দেশের যে তরুণ সমাজ আছে, তারা আমাদের সম্পদ, দেশের সম্পদ, পারিবারিক সম্পদ, এদেরকে বিশ্বের জন্য উপযুক্ত হতে হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যদি সারা পৃথিবীর জন্য উপযুক্ত হতে না পারে, তাহলে তাদেরকে আমরা আসলে বিশ্বের নাগরিক বানাতে পারবো না। ওই জায়গাটায় মনোযোগ চাই। এক কথা আপনি যদি পরামর্শ রাখেন। সেটাই আমি বলছি যে আমি এই দেশে এসেছি 10,000 হাই স্কিলড আইটি প্রফেশনাল তৈরি করার জন্য উইথ ফ্রি অফ কস্ট। আমাদের সরকার যেভাবে যে উদ্যোগ নিয়েছে, আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, আমরা আরও এগোতে চাই। আমরা যদি বিদেশে যারা আছি, ওরা যদি কন্ট্রিবিউট করে সেই ব্রেইন ড্রেনের নিন্দিত শব্দকে আমরা নন্দিত শব্দে রূপান্তরিত করতে পারি, ব্রেইন অ্যাগেইন। আমরা সেই স্লোগানে দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। যুব সমাজরা তারা উদ্যোগী হয়ে বেকারত্ব নিরসনে কাজ করবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্টের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।